मैं काफी बात वो जाकर सोना पड़ा उनके साथ, मोदी के साथ। যৌনতার বিনিময়ে একাধিক মহিলাকে সাংসদ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হঠাৎ করে শুটিং ক্যান্সেল, ডেট ক্যান্সেল, কি করব বুঝতে পারছি না, বাড়িতে বসে থাকতে ভালো লাগছে না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এবার উঠে এসেছে নানান ধরনের নারী কেলেঙ্কারি অভিযোগ। সংসদীয় আসন দিতে তিনি নারীদের সাথে যৌন সম্পর্কে লিপ্তির বিনিময়েই তাদেরকে আসন দিতেন, এমনটি অভিযোগ তুলেছেন এবার সরাসরি সংসদেই। বিষয়টি নিয়ে সংসদেই ব্যাপক তোলপাড় আরম্ভ হয়ে গিয়েছে। আসুন আমরা সর্বশেষ নরেন্দ্র মোদী এই পদটি কেন বেছে নেন এবং তার এই যৌন হয়রানির শিকার কত নারী, বিস্তারিত আপডেট জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। मैं काफी बात वो जाकर सोना पड़ा उनके साथ, मोदी के साथ। যৌনতার বিনিময়ে একাধিক মহিলাকে সাংসদ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এমন অভিযোগ শুনে চোখ কপালে উঠলেও অভিযোগগুলো যারা করছেন তাদের বক্তব্য মোটেও ফেলে দেওয়ার মতো নয়। বয়সের ভারে প্রবীণ হলেও ক্ষমতার শীর্ষবিন্দুতে বসে চারিত্রিক পদস্খলনের যে অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে তা ভারতীয় রাজনীতির ইতিহাসে নজিরবিহীন। নারী ও ক্ষমতার এই অশুভ লেনদেনের খবর এখন আন্তর্জাতিক পরিসরেও আলোচনার জন্ম দিয়েছে। বিরোধী শিবিরের কোনো নেতা নন, খোদ বিজেপির বর্ষিয়ান নেতা, হার্ভার্ডের প্রাক্তনী ও বিশিষ্ট অর্থনীতিবিদ সুব্রমণ্যম স্বামী এক পডকাস্টে কুখ্যাত এপস্টিন ফাইল নিয়ে আলোচনার সময় এ বিস্ফোরক বোমা ফাটিয়েছেন। তার স্পষ্ট দাবি, কেবল সাংসদ পদ নয়, খোদ কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও বেশ কয়েকজন নারীকে জায়গা দেওয়া হয়েছে কেবল অনৈতিক যৌন সুবিধা আদায়ের বিনিময়ে। এই ভয়ঙ্কর অভিযোগে নতুন করে ঘি ঢেলেছেন মোদীর এক সময়ের ঘোর সমর্থক ও কট্টর হিন্দুত্ববাদী লেখিকা মধু পূর্ণিমা কিশোয়ার, যিনি একসময় মোদীকে মহাত্মা গান্ধীর সঙ্গে তুলনা করে আস্ত একটি বই লিখেছিলেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দীর্ঘ পোস্টে স্বামীর এই জঘন্য অভিযোগকে প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন। কিশোরের স্পষ্ট দাবি, নারীদের প্রতি মোদীর আচরণ ও নেতিবাচক দৃষ্টিভঙ্গির কথা তিনি আগে থেকেই জানতেন। এমনকি আমেরিকা সফরের সময় মোদীর আয়েশি ও বিলাসবহুল জীবনযাত্রার কথাও তার কানে এসেছে। ঠিক এই কারণেই নিজের লেখা বই তুলে দিতে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগতভাবে দেখা করা থেকে সচেতনভাবেই বিরত থেকেছিলেন। যোগ্যতার তোয়াক্কা না করে ক্ষমতার এই নগ্ন অপব্যবহারের উদাহরণ টানতে গিয়ে কিশোর কখনো কলেজে না যাওয়া স্মৃতি ইরানিকে দেশের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী করার বাস্তবতাটিও সামনে তুলে ধরেছেন। আশ্চর্যের বিষয় হলো, খোদ হিন্দুত্ববাদী ও দলীয় বলয় থেকে রাষ্ট্রের শীর্ষ নেতার বিরুদ্ধে এত বড় একটি কেলেঙ্কারির অভিযোগ ওঠার পরও ভারতের মূলধারার গণমাধ্যমগুলো একেবারেই নিশ্চুপ। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের অধিকাংশ মিডিয়া ক্ষমতাসীনদের কেনা গোলাম হওয়ায় এই নজিরবিহীন নৈতিক কেলেঙ্কারির সুকৌশলে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। বিশ্লেষকদের মতে একজন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষমতার বিনিময়ে নারী শোষণের মতো গুরুতর অভিযোগ ভারতের রাজনীতির জন্য চরম অবমাননাকর। এই নজিরবিহীন নৈতিক কেলেঙ্কারির পর প্রধান বিরোধী দলগুলো অবিলম্বে নরেন্দ্র মোদীর পদত্যাগের দাবিতে রাজনৈতিক মাঠে জোরালো অবস্থান নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। আমাদের যে অস্ত্রের প্রদর্শনী স্বাধীনতা দিবসে যেটা হলো, এটা ভারত তারা চায়নি, কখনো কোনো ধরনের প্রদর্শনী চায়নি তারা, মানে দেখাতে চায়নি বাংলাদেশ। মানে দেখেন কত দিক দিয়ে কোথায় কোথায় একটা দেশকে জিম্মি করে রেখেছিল ভদ্রলোকরা। এটা আমার দুঃখ, যারা কেউ যদি এরা হিসাব না করে খোঁজ না রাখে, এরা বুঝতেই পারবে না এই 18 বছরে বাংলাদেশে কি পরিমাণ কুক্ষিগত করে রাখা হয়েছিল সবকিছু মিলিয়ে। এটা বিশ্বাস করেন আমরা যদি আপনি এখন হিসাব মিলান, ভাই বাংলাদেশ কিন্তু এই 18 বছরের স্বাধীন কোনো দেশই ছিল না। বিশ্বাস করেন, আমাদের কোনো স্বাধীনতাই ছিল না। এটা একটা পরাধীন রাষ্ট্রে পরিণত হয়েছিল, একটা অঙ্গরাজ্যে পরিণত হয়েছিল। ভারতীয়রা তারা রেখেছিলেন এটা করে। শুধু ভারতীয়দেরকে আমরা দোষী? আপনারা তো তারা তো তাদের স্বার্থ তারা দেখেছে, তাদের দেশের স্বার্থ। আমরা আসলে কি দেখেছি? এই যে অস্ত্রের প্রদর্শনী হলো, স্বাধীনতার 54 বছরে দেশ থেকে $235 বিলিয়ন পাচার হতে পারে।
সেই দেশের অস্ত্রের যে প্রদর্শনী তারা দেখালো, লজ্জা, shame on the on all the governments, trust me. মানে কতটা উদাসীন আমাদের রাজনীতিবিদরা, কতটা উদাসীন। এই বিএনপি সরকারের উপরে তো আমরা ওইভাবে দোষ দিব না, বিকজ তারা তো তারা তো ক্ষমতায় গিয়ে পরের দিনই তারা এগুলো রেডি করে আনতে পারবেন না, যা আছে তারা তাই দেখিয়েছেন, দ্যাটস ফাইন। বাট এর বাইরে যত সরকার ছিল, যদি বিএনপি হয়ে থাকে সেটাও বলছি আমি, বা আওয়ামী লীগ ছিল, তারা, আপনি কল্পনা করতে পারেন আমাদের দেশটা কোথায় ছিল, কোথায় ছিলাম আমরা? মানে কি একটা অবস্থা দেশের। বিশ্বাস করেন, ভারত যদি আমাদেরকে আক্রমণ করে হাফ অ্যান আওয়ারের ভিতরে বাংলাদেশকে কমপ্লিটলি ওকেজু করে দিতে পারবে, টোটালি একদম। বিদ্যুৎ কেন্দ্র থেকে শুরু করে, আকাশ প্রতিরক্ষা থেকে তো নাই আমরা, যা আছে তাই, পুলিশ থেকে শুরু করে, আর্মি থেকে, সব কিছুকে তছনছ করে দেওয়ার জন্য 30 minutes, they need only 30 minutes, that's it. এটা কি কোনো কথা হতে পারে 54 বছর পরে স্বাধীনতার? এর মানে হলো কি জানেন, বাংলাদেশের রাজনীতিবিদরা তারা they fail to assess the risks of our country and the future of our country. Absolutely, because আপনাকে বুঝতে হবে এইটা, যে বাংলাদেশ, ভারত তিন দিকে থাকার কারণে বাংলাদেশ সবচেয়ে রিস্কি এবং সবচেয়ে বিপজ্জনক অবস্থায় আছে। যদি ভারত না থাকতো আমাদের, ফর এক্সাম্পল মালদ্বীপের মতো আমরা হতাম, আমাদের কোনো সমস্যা ছিল না। আমাদের পুলিশ ছাড়াও আমরা হয়তো চলতে পারতাম, মানে আমি একটা উদাহরণ দিলাম, মানে আর্মি ছাড়াও আমরা চলতে পারতাম, পুলিশ ছাড়া না, আর্মি ছাড়াও। কিন্তু ভারত যেহেতু আপনার আছে, ইউ আর নট সেফ, you are in danger. Why? And what is it? Doesn't mean that because we are surrounded by India from three sides, that's why we are, I mean honestly speaking, very fragile or kind of delicate. No, because they are aggressive. That is the problem. It's not because India is our neighbor, because Indian aggression is the problem, not because they are our neighbor. It is because they are. স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। বর্তমান ভারতীয় ট্রেন্ডিং আপডেট হলো, রাহুল নামে একজন হলিউড নায়ক, তিনি পানিতে তথা সমুদ্রে শুটিংরত অবস্থায় মারা গিয়েছেন। তার এই মৃত্যুকে নিয়ে নানা অনাকাঙ্ক্ষিত বিষয় সামনে আসছে, নানা ধোঁয়াশা। আসুন আমরা সরাসরি বিস্তারিত রাহুলের মৃত্যুর আপডেট সম্পর্কে জানবো রিপোর্টে। আমরা ব্যক্তিগতভাবে আমাদের মধ্যে কোনো অস্বস্তি বা ঘাম লেগে চিটচিটে জামার মতন সম্পর্ক হয়ে নেই। টলিউড জুড়ে এখনও শোকের আবহ। জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের হঠাৎ মৃত্যুর পর সামনে আসছে তার জীবনের শেষ দিকের কিছু আবেগঘন কথা, যা এখন আরও বেশি কাঁদাচ্ছে ভক্তদের। আমরা প্রাথমিকভাবে তো অভিনেত্রী হিসেবেই দুজনকে পছন্দ করেছি, তারপর মানুষটা কেমন পড়ে জেনেছি, কাজেই সেই পছন্দটা কখনোই যাবে না। মৃত্যুর মাত্র কয়েকদিন আগেই এক সাক্ষাৎকারে নিজের আধা ভাঙা সংসার নিয়ে খোলামেলা কথা বলেছিলেন রাহুল। সেখানে তিনি অকপটে স্বীকার করেছিলেন সংসার জীবনে তিনি ঠিকভাবে নিজেকে গুছিয়ে নিতে পারেননি। তার কণ্ঠে ছিল আক্ষেপ, সংসারটা গুছিয়ে করতে পারলাম না। একটা ভালো ছবি দেখি, হয়তো রাত্রের দিকে একটা মেসেজ প্রিয়াঙ্কাকে করবো যে এই ছবিটা আজকে দেখলাম, অবশ্যই দেখে নিও, তোমার ভালো লাগবে। সংসারী হতে না পারার কষ্টটা এখনও রয়ে গেছে, কিন্তু সবচেয়ে বেশি নাড়া দিচ্ছে তার স্ত্রী প্রিয়াঙ্কা সরকারকে নিয়ে বলা কথাগুলো। সবকিছুর পরেও তার প্রতি সম্মান ও ভালোবাসার জায়গা যে এতটুকুও কমেনি, তা স্পষ্টভাবে জানিয়ে গিয়েছিলেন রাহুল। তিনি বলেছিলেন, প্রিয়াঙ্কা আমার ফেভারিট অভিনেত্রী, ওর সঙ্গে কাজ করা সবসময়ই আনন্দের। রাহুল আরও জানিয়েছিলেন, ব্যক্তিগত সম্পর্কে ভাঙন এসেছিল, চলেও গিয়েছিল, কিন্তু তাদের মধ্যে কোনো তিক্ততা নেই, বরং একে অপরের প্রতি বোঝাপড়া অশ্রদ্ধা আজও অটুট। আমাদের মধ্যে কোনো অস্বস্তি নেই, একটা স্বচ্ছ সম্পর্ক রয়েছে। এই কথাগুলো যেন আজ আরও গভীর অর্থ বহন করছে। তিনি বলেছিলেন, এতদিন একসঙ্গে কাজ করার ফলে দুজনেই একে অপরের ভালো মন্দ খুব ভালোভাবে জানেন। সবচেয়ে আবেগঘন ছিল তার সেই স্বীকারোক্তি, ভালোবাসার শুরুটাই হয়েছিল অভিনয়ের মাধ্যমে। প্রথমে সহকর্মী হিসেবে পছন্দ, তারপর মানুষটাকে চেনা। এই যাত্রা কখনোই পুরোপুরি শেষ হয় না। আজ যখন তিনি আর নেই, তখন তার এই কথাগুলো যেন আরও বেশি ভারী হয়ে উঠেছে। ভাঙা সম্পর্কের মাঝেও যে সম্মান, ভালোবাসা আর স্মৃতির জায়গা অটুট থাকতে পারে, সেটাই শেষবারের মতো বুঝিয়ে দিয়ে গেলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।